2014 সালের কথা। তখন আপনারা জানেন বাংলাদেশের খুব খারাপ একটা সময় যাচ্ছিল। বাংলাদেশ একের পর এক যার তার কাছে সিরিজ হারতেছিল। এরকম একটা সময় বাংলাদেশ টিমটা ওয়েস্ট ইন্ডিজ থেকে একদম সব ম্যাচ হেরে দেশে ফিরছে। তখন আমাদের খুব রেগুলার একটা কাজ ছিল যে টিম দেশে ফিরলে জিতে ফিরুক হেরে ফিরুক এয়ারপোর্টে একটু গিয়ে রিসিভ করার মতো একটা ব্যাপার। মানে রিসিভ করা তো না, অ্যাকচুয়ালি ওইখানে ক্যাপ্টেন একটু কথা বলবে বা অন্যান্য খেলোয়াড়রা যদি কেউ কথা বলে, সিরিজ ভালো গেলে দেখা যেত পারফর্মাররাও কথা বলতো, আর এমনি ক্যাপ্টেনকে উপস্থিত মিডিয়ার সামনে আনা হতো। এটা একটা ট্র্যাডিশন ছিল। আমি জানি না যে এখন এইগুলো আছে কি না, কিন্তু ওই সময় পর্যন্ত ছিল। তো ওখানে যখন মুশফিকুর রহিম, তখন ক্যাপ্টেন মুশফিক যখন এসে আমাদের সামনে দাঁড়ালেন, মোটামুটি গদবাঁধা কোশ্চেনই হচ্ছিল যে কেন আবার হারলেন, কেন হইলো, কি সমস্যা ছিল। এর মধ্যে আমি একটা কোশ্চেন করলাম, যে কোশ্চেনটা এখন ফিরে দেখলে আমি বুঝি যে এটা আসলে একটু অর্বাচীন প্রশ্ন ছিল। প্রশ্নটা ব্যক্তিগতভাবে আঘাত করা হয়েছিল মুশফিককে। আমি সেই প্রশ্নটা আরেকবার রিপিট করতেছি না, কিন্তু আমি এটা স্বীকার করতেছি তাকে আঘাত করা হয়েছিল প্রশ্নটা। এরকম কোশ্চেন ইন্ডিয়া বা বিভিন্ন জায়গায় করে সাংবাদিকরা, না আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন এই বাস্তবতায় দাঁড়ায় যে এরকম ব্যক্তিগত আক্রমণ করা ঠিক না। তো যাই হোক, মুশফিক প্রশ্নটার উত্তর দিলেন, কিন্তু এরপর থেকে যেটা হলো যে মুশফিক আমাদের দেশে আপনারা জানেন যে সবচেয়ে অভিমানী ক্রিকেটারদের একজন, এবং সাধারণত তার অভিমানটা তিনি লুকান না। মানে অন্য অনেকে যেটা করে যে কারোর ওপর রাগ হলে রাগটা চেপে রেখেও সৌজন্য করে, মুশফিক সেটা খুব একটা ধার ধারেন না। সাধারণত কাউকে অপছন্দ হলে তাকে এড়াইই চলেন। এরপর 3 বছর ধরে আমি মুশফিকের সঙ্গে পূর্ণ একটা বাক্য বিনিময় করতে পারি নাই। সালাম দিলে উত্তর দিতেন, কিন্তু এরপরে যে ডাক দিতাম ক্যাপ্টেন বা মুশি একটু কথা বলবো, দাঁড়াতেন না কখনো। 3 বছর, একেবারে গুনে গুনে 3 বছর মুশফিক কার্যত আমার অ্যাভয়েড করে চলছেন। এবং সে সময় যেহেতু প্রচুর মাঠে যেতাম, এই অ্যাভয়েড করাটা খুব লাগতো। 15-16 সালের দিকে ক্যাপ্টেন না হলেও সে তো টপ পারফর্মারদের একজন। সে অবস্থায় তার কাছ থেকে কিছুই পাই না, তার কোনো স্টোরি আমি করতে পারি না। মানে হয় না 2-4টা কথা নিয়ে স্টোরি করা, একটু কোশ্চেন করলে পাল্টাই করা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে খুব কষ্ট লাগতো যে একটু গল্পও করা হয় না। মুশফিকের সঙ্গে গল্প করার একটা আলাদা মজা আছে। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে মুশফিকের ক্যারিয়ারের 12 বছর পূর্তি, ওর অভিষেকের 12 বছর পূর্তি, সেই উপলক্ষে আমাকে আমার অফিস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে মুশফিকের একটা ইন্টারভিউ করতে হবে। কিন্তু আমি তো আর অফিসকে বলতে পারতেছি না যে ভাই সে তো আমার সঙ্গে কথাই বলে না। আমি যেটা করলাম, আমি মুশফিককে একটা টেক্সট দিলাম যে ভাই একটা স্পেশাল ইন্টারভিউ করতে চাই আপনার ক্যারিয়ারের 12 বছর পূর্তি উপলক্ষে। মুশফিক কল করলেন, কল করে বললেন যে কালকে সকালে এই কয়টার সময় আসেন, আপনি একাডেমি মাঠের অমুক জায়গায় থাকবেন, আমি প্র্যাকটিস শেষ করে এসে আপনাকে ইন্টারভিউ দিব। আমি অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করার পরে বললাম যে ভাই 3 বছর তো কথাই বলেন নাই, এবার কল ব্যাক করে টাইম দিলেন। তো বললো যে এই 3 বছর আমি আপনাদের দেখছি, আপনি কখনো এইটা বুঝতে দেন নাই যে আমি আপনাদের অ্যাভয়েড করতেছি। আপনি প্রতিনিয়ত আমি কিছু একটা অ্যাচিভ করলে অভিনন্দন পাঠাইছেন, আপনি প্রতিনিয়ত আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। মনে হচ্ছে যে ব্যাপারটারে আপনি একটা মিশন হিসাবে নিয়েছেন, এবং আপনার প্রফেশন, এই প্রফেশনে যে আপনার শত অবজ্ঞা সত্ত্বেও টিকে থাকতে হবে, এই যে লড়াই করার একটা ভঙ্গি আপনি দেখাচ্ছেন, এটা আমার মুগ্ধ করছে। আমি ভাই যে কোনো ধরনের পরিশ্রম এবং ডেডিকেশন, এই দুইটা ব্যাপারে সম্মান দিতে চাই। সেই জায়গা থেকে আমি আপনাকে কল ব্যাক করলাম। দিস ইজ মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে কয় হাজার রান করছেন, কয়টা সেঞ্চুরি করছেন, বাংলাদেশকে কি জিতাইছেন, কিচ্ছু আমার জানার দরকার নেই। আমার কাছে মুশফিকুর রহিম হচ্ছে তরুণ প্রজন্মের জন্য সেই লোকটা, যে লোকটা পরিশ্রম 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 এবং ডেডিকেশন, এই জিনিসটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে, নিজেকে বদলায় ফেলছে শুধু এই পরিশ্রম, শৃঙ্খলা এবং ডেডিকেশন দিয়ে। আজকে সে মুশফিকের বিদায় উপলক্ষে ওয়ানডে থেকে বিদায় নিলেন গতকালকে রাতেই, হঠাৎ করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে। সেই মুশফিকের বিদায় উপলক্ষে এই লোকটা সম্পর্কে 2-4টা কথা বলি। আপনারা আজকে হয়তো বসে অনেকে মিলাতে পারবেন না এই কথাটা, যে মুশফিক কিভাবে পরিশ্রম এবং শৃঙ্খলা দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। মুশফিক বাংলাদেশে ওয়ান্ডার কিড হিসাবে আবির্ভূত হয়েছিল। সেটা সম্ভবত 2006 সালের কথা। ইংল্যান্ড সফরে গেল বাংলাদেশ, মুশফিককে অনেকটা ওই যে ট্যুর সঙ্গী হিসাবে নিয়ে গেছিল। তখন একদম বাচ্চা। আমার মনে আছে টেঙ্কুবার তোলা একটা ছবি, মুশফিক ওই দাঁড়ায় হাসতেছে, ওরকম একটা ছবি প্রথম আলোতে ছাপা হয়েছিল। ওই ছবিটা দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এতরে ভাই রিয়েলি স্কুল গোয়িং বাচ্চা। ওর তখন বয়স বোধহয় 15 বা 16।
এরে কেন ন্যাশনাল টিমে নিয়ে গেছে? সেই বাচ্চা বাচ্চা ছেলেটা ওখানে একটা ট্যুর ম্যাচে একটা বড় ইনিংস খেললো, পরে টেস্ট অভিষেক হয়ে গেল। খুব খুব কঠিন কন্ডিশন, ইংল্যান্ডের আর্লি সামার। সেই আর্লি সামার আপনারা অনেকেই দেখেন নাই, যারা এই নতুন প্রজন্ম তারা দেখেন নাই। আমরাও আবার শুভ্র দ্বারা যতটা কঠিন দেখছে তার দেখি নাই, কিন্তু আমাদের সময় পর্যন্ত ইংল্যান্ডের আর্লি সামার ভয়ানক ছিল। ওই সময় ওখানে ব্যাটই করা যেত না। ইংল্যান্ডের আর্লি সামারে গিয়ে কেউ সেঞ্চুরি করছে, এই কথাটা তার সারা জীবনের একটা প্রোফাইলে যুক্ত হয়ে থাকতো। যেটা আমাদের তামিম করছে, 2টা সেঞ্চুরি করছে, আর্লি সামারের সেঞ্চুরি। ও মুশফিক ওরকম একটা সময় খুব ছোট্ট একটা ইনিংস, 50+ একটা টেস্ট ইনিংস খেলছিল, ওটা মোটামুটি তাকে এক ধরনের প্রতিষ্ঠা এনে দিছিল। কিন্তু রিয়েলিটি কিন্তু এরকম রূপকথার মতো না। মুশফিক ওখান থেকে ফেরার পরে পাইলট বাই জাতীয় দল থেকে দ্রুত বাদ পড়ে গেল। সেটা হচ্ছে যে মুশফিক ভালো কিপিং করতে পারে, পাইলট বাইয়ের মতো অত ভালো না, পাইলট বাচ্চা কিপার হিসাবে সে অনেক পিছিয়ে থাকবে, কিন্তু যেহেতু ভালো ব্যাটিং করতে পারে। আর পাইলট বাই হচ্ছে ক্লাসিক যুগের কিপার, যে যুগের কিপারের সেরা ব্যাটসম্যান হইতে হতো না, পাইলট বাই ওই 8, 9 নাম্বার 7 নাম্বারে গিয়ে জীবন বাঁচানো ব্যাটিং করতো। সেখানে মুশফিক টপ অর্ডার ব্যাটসম্যান, অ্যাটলিস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান, ফলে মুশফিককে রেখে দেওয়া হলো, পাইলট বাইকে ছেটে ফেলা হলো। কিন্তু মুশফিকের আসল যুদ্ধটা শুরু হলো এর পরে। মুশফিক খুব দ্রুত ফর্ম হারায় ফেললো এবং অলমোস্ট, আমি যদি ভুল না করি, 2 বছর মুশফিক খুব স্ট্রাগল করছে এবং এই 2 বছরে একমাত্র স্রষ্টা ছাড়া তার কেউ বাঁচানো ছিল না। এই সময় তার সবচেয়ে বড় চ্যালেঞ্জার ছিল ধীমান ঘোষ, এবং ধীমান ঘোষ কিন্তু ন্যাশনাল টিমে চলেও আসছিল। মুশফিক ড্রপ হয়ে গেছে, ধীমান ঘোষ রান পাচ্ছে না, টুকটাক ইনিংস খেলতেছে, কিন্তু বোর্ডের মনোভাব তখন প্রচণ্ড মুশফিক বিদ্বেষী। মানে মুশফিক যাই করুক ওরে আর দলে নিব না, আর ধীমান যত খারাপই করুক ওরে রাখবো, এরকম একটা অবস্থান বোর্ডের, আমরাও জানি। এবং যেহেতু 2 বছর অলমোস্ট মুশফিক স্ট্রাগল করতেছে, ফলে মুশফিকের পক্ষে কথা বলারও কেউ নাই। আর এই জায়গাটা কিছু পলিটিক্যাল গেম টেমের ব্যাপার আছে, সেগুলো আজকে এই সময় না বলি, কিছু পলিটিক্যাল গেমও আছে। মুশফিকের বাড়ি কোথায় আপনারা জানেন, সব কিছু মিলে নানা রকম ব্যাপার স্যাপার হচ্ছিল ওই সময়। মানে মুশফিককে সিন আউট করে দেওয়া হবে, এটা মোটামুটি কনফার্ম ছিল। কিন্তু ওই যে নিয়তির ব্যাপার, আইসিএল হলো হঠাৎ করে, আইসিএলে ধীমান চলে গেল আইসিএল টিমের সঙ্গে, সুমন ভাইদের টিমে, এবং যাওয়ার সময় ভয়ানক এক কথা বলে গেল যে আমি এই বাংলাদেশটা যা দিছি সে তুলনায় কিছু পাই নাই। এখন সে বাংলাদেশে কি কি দিছে এটা আমি মানে আমার মুখে যা আসছে সেটা আমি ঠিক বলতে পারলাম না। ধীমান আমার খুব পছন্দের ছেলে, কিন্তু এই কথা সে কীভাবে বলছিল আমি আজও বুঝতে পারি না। যাই হোক, ধীমান সিন ওইখানে গেল। এরপরেও মুশফিকের ওই সময়টা আরেকটা চ্যালেঞ্জার ছিল, সগির হোসেন পাবেল। আপনাদের মনে আছে কি না, পাবেল বোধহয় পরে সাকিবের ওই যে কাঁকড়ার ব্যবসার সঙ্গে জড়িত হয়েছিল, বা এখনও জড়িত আছে কিনা আমি ঠিক জানি না। সগির হোসেন পাবেলও চ্যালেঞ্জার হয়ে উঠছিল, কারণ পাবেলও বেশ ভালো ব্যাট করতো এবং মোটামুটি ভালো কিপার ছিল। কিন্তু এই পিরিয়ডটা মুশফিক কোনো ক্রমে, মানে ওই সিনেমায় দেখেন না যে নায়ক দৌড়াচ্ছে, পিছন থেকে গুলি করতেছে, কোনোটা কানের পাশ থেকে যাচ্ছে, কোনোটা চুলের পাশ দিয়ে, এরকম একটা অবস্থায় সার্ভাইভ করে গেছে। যে আজকে এইভাবে বাদ পড়ে, আজকে ওইভাবে বাদ পড়ে। আমার মনে হয় একটা কিপারকে মাত্র একটা টেস্ট খেলানো হয়েছিল, যে তাও মুশফিককে বাদ দেওয়া যায় কিনা, গেল না। মুশফিক স্ট্রাগল করে গেল। এই সময়টায় মুশফিক শুরু করলো একটা নতুন জীবন। ওই জীবনটার গল্প নিয়ে আমি অনেকগুলো স্টোরির ইন্ট্রো করছি ওই একটা জিনিস নিয়ে। সেটা হচ্ছে যে ধরেন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, একেবারে মানুষ রাস্তায় নামার মতো কোনো উপায় নাই। আপনি মিরপুরে গেলেন শুক্রবার দিন মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিস বন্ধ, নিচের দোকানগুলো ধরেন ঝড় বৃষ্টির জন্য বন্ধ। এখন কি দোকানগুলো এমনি চালু আছে আমি জানি না, ওই সময় দোকান থাকতো, কিন্তু দোকানগুলোও বন্ধ, কোথাও কেউ নাই, গ্রাউন্ডসম্যানরাও মাঠে নাই, সাপোর্ট স্টাফরাও সবাই শেডের মধ্যে আছে। এ অবস্থা আপনি যদি একটা ছাতি মুড়ে দিয়ে পুরো স্টেডিয়ামে একটা চক্কর দেন, আপনি শুনবেন যে ওই ইনডোরের মধ্যে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, এবং ভোরবেলায় ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আপনি আগায় যান, ইনডোরে একটু উঁকি দেন, দেখবেন মুশফিক ব্যাটিং করতেছে, দিস ইজ মুশফিক। এবং এই জিনিসটা তাকে একটা অন্য স্তরে নিয়ে গেল। আসলে সে জিনিসটাকে অন্য স্তরে নিয়ে গেল। প্র্যাকটিস থাক বা না থাক, দলের অফ ডে হোক, তার শরীর খারাপ হোক, প্রকৃতি খারাপ হোক, যা খুশি হোক, মুশফিক তার নিজেকে নিয়ে পরিশ্রম করবে। সেটা ফিটনেস নিয়ে করবে, সেটা প্র্যাকটিস নিয়ে করবে, কিপিং প্র্যাকটিস করবে। মুশফিকের প্র্যাকটিস শেষ হয় না। ধরেন বাংলাদেশ টিমের প্র্যাকটিস হচ্ছে 3 ঘন্টা, মুশফিক 5 ঘন্টা, সবার 1 ঘন্টা আগে যাবে, সবার 1 ঘন্টা পরে তার প্র্যাকটিস শেষ হবে। এইটা যে শো অফ টপ তা না। মুশফিক, আমি যেটা রিয়েলাইজ করছি,
আমি তার কয়েকবার সাক্ষাৎকার নিচ্ছি। ওই যেটা গল্প বললাম শুরুতে, ওই সময় তার 2 পর্বের সাক্ষাৎকার ছাপা হয়েছিল ইত্তেফাকে, বিশাল সাক্ষাৎকার, প্রায় 2000 শব্দের মতো সাক্ষাৎকার। কিন্তু আমার মুশফিককে কখনো জিজ্ঞেস করা হয় নাই যে আপনি এই অতিরিক্ত পরিশ্রমটা এবং অতিরিক্ত ডেডিকেশনটা এবং এই যে শৃঙ্খলাপরায়ণ, আপনি মুশফিকের লাইফস্টাইল যদি দেখেন, মানে বিরাট কোহলির লাইফস্টাইল নিয়ে অনেক গল্প হয় না, অনেক কিছু আমরা পড়ি না, মুশফিকেরটা নিয়ে খুব বেশি হয় না, কারণ মুশফিক ডিসক্লোজ করে না, মুশফিক বলে না যে আমি এই করি। কিন্তু মুশফিকের লাইফস্টাইল, মানে যত বড় আকর্ষণ থাক, ও কখনো খাবারের ব্যাপারে আপোষ করবে না যে এই খাবারটা খেলে ফিটনেসের সমস্যা হবে, খাবে না। যত বড় আকর্ষণ থাক, ও রাতে বাইরে থাকবে না, রাতে আমাদের কোনো ক্রিকেটারই বাইরে থাকে না, মানে গভীর রাত করবে না, ও সময় মতো বিছানায় যাবে, আর্লি উঠবে, একদম ফজরের রক্তে উঠে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং অসাধারণ নিবেদিত প্রাণ ধার্মিক মানুষ, সার্বক্ষণিক আল্লাহর প্রতি যে নিবেদন, সে ব্যাপারটা আছে। মানে এই কাজগুলো সে কেন করে এটা আমার কখনো জিজ্ঞেস করা হয় নাই। কেন জিজ্ঞেস করি নাই জানেন? কারণ আমার ভেতরে একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি নিজেকে দিয়ে মনে করছি যে এটা যথেষ্ট। সেটা হচ্ছে যে মুশফিক সবসময় ওই পর্যায়টায় মনে করছে যে শুধু প্রতিভা আসলে মানুষকে কোথাও নিতে পারে না। প্রতিভা তো তার ছিল, প্রতিভা তো তার আছে, সে তো বাল্য প্রতিভা হিসাবে চিহ্নিত হয়েছিল ওই 15-16 বছরে, কিন্তু সেই প্রতিভা তো তাকে কিছু দিল না, প্রতিভা বরং দেখালো যে সে স্ট্রাগল করতেছে। কিন্তু সে বুঝলো যে এই প্রতিভারে একটা জায়গায় নিতে গেলে, একটা আউটপুট বের করতে গেলে এর পেছনে পরিশ্রম দিতে হবে। আপনি শুধু প্রতিভা বা শুধু পরিশ্রম, হয়তো শুধু পরিশ্রম আপনাকে কোথাও নিতেও পারে, কিন্তু শুধু প্রতিভা প্রচণ্ড অর্থহীন একটা জিনিস। সেটা আপনি বিনোদ কাম্বলি বা আশরাফুলকে দেখলে টের পাবেন যে বিনোদ কাম্বলি, আশরাফুল, এদেরকে বলা হয় সচিন টেন্ডুলকারের কম্পিটিটর হওয়ার কথা, এবং কাম্বলি তো কোনো ক্ষেত্রে তার খেলোয়াড়ি জীবনে টেন্ডুলকারকে ছাড়াও গেছিল। টেন্ডুলকার যখনও ডাবল সেঞ্চুরি করতে পারে নাই, তখনই কাম্বলির 2টা ডাবল সেঞ্চুরি, কিন্তু টিকতে তো পারে নাই। কোথায় আজ বিনোদ কাম্বলি? আজকে চিকিৎসার টাকা সংগ্রহ করে দিতে হয় সচিন টেন্ডুলকারকে, চিকিৎসার জন্য আজকে ক্রাউড ফান্ডিং করা হয়। এটা কারণ কি? কারণ হচ্ছে প্রতিভার সঙ্গে পরিশ্রমটা ছিল না, শৃঙ্খলাটা ছিল না। সেই একই জিনিস অনেকের ক্ষেত্রে সত্যি। সেই জায়গাটায় মুশফিক যেটা করছে, যে সে মনে করছে যে ওকে আমার প্রতিভা যেটুক আছে ওটুক থাক, ওটুক আমার পকেটেই থাক, ওটুক নিয়ে আমি বাড়াবাড়ি করবো না, ওটুক স্রষ্টা আমার দিছে ইউজ করব, কিন্তু আমি মূল জোরটা দিব হচ্ছে পরিশ্রম এবং শৃঙ্খলার প্রতি। সেইটা দিয়ে সে নিজের অন্য লেভেলে নিয়ে গেছে। দেখেন, সে পৃথিবীর একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান যে 3টা ডাবল সেঞ্চুরি করছে। এই তথ্য শুনে আমি প্রায় দেখি আপনারা চমকায় যান যে তাহলে সাঙ্গাকারা গেল কোথায়। মাথায় রাখবেন যে সাঙ্গাকারা একটা মাত্র ডাবল সেঞ্চুরি করছে কিপার ব্যাটসম্যান হিসেবে, বাকিগুলো যখন করছে তখন মূলত প্রসন্ন জয়বর্ধনে কিপার, সে তখন আর কিপিং করে না। যাই হোক, রিয়েলিটি হচ্ছে মুশফিক যেটা তার বিদায়ী স্ট্যাটাসে লিখছেন যে গ্লোবাল স্টেজে হয়তো আমরা বড় কিছু অর্জন করতে পারি নাই। উনি শুধু নিজের কথা বলেন নাই, আমার ধারণা এই আমরা বলতে যেমন বাংলাদেশ টিমকে বুঝেছেন, তেমনই তাদের ব্যাচটার কথা বুঝেছেন। এটা সত্যি, এটা সত্যি, আমার মেনে নিতে কোনো আপত্তি নেই। তামিম যদিও 2 দিন আগে বলছেন যে আমরা ট্রফির চেয়ে বড় কিছু জিতছি, সেটাও সত্যি, তারা হৃদয়টা তো জিতছেন, বাংলাদেশকে আরেকটা স্তরে নিয়ে গেছেন। কিন্তু বড় বাক্যটা এরপর লিখছেন মুশফিক যে আমি মাঠে নেমে কখনো শতভাগের বেশি ছাড়া কম দেই নাই। এই জায়গাটা আমি কখনো আপোষ করে নেই। হ্যাঁ মুশফিক, আপনাকে এই কারণে আমি মনে রাখবো, পৃথিবী আপনাকে কি কারণে মনে রাখবে, বাংলাদেশ আপনাকে কি কারণে মনে রাখবে আমি জানি না। এমনকি গত বছর খানেক ধরে পরিস্থিতি এমন যে আপনার অবসর না নেওয়া নিয়ে অনেকে অনেক ক্ষোভ প্রকাশ করছে, আপনার আমিও অনেক সমালোচনা করছি। এই জাস্ট গতকালকেই আপনাকে কেন সেন্ট্রাল কন্ট্রাক্ট অফার করা হচ্ছে এটা নিয়ে আমি কটু কথা বলছি। এখনও আমি আমার সে কথায় অটল আছি। আমি মনে করি যে আপনার এই বয়সে আর সেন্ট্রাল কন্ট্রাক্ট পাওয়া উচিত না, কিন্তু এটা মনে করি না যে আপনাকে ছোট করার কোনো সুযোগ আছে। স্টিল আপনার টেস্টে অনেক কিছু অফার করার আছে, আপনি আরও হয়তো 2-3 বছর টেস্টে আমাদেরকে আগায় দিয়ে যাবেন। এই কদিন আগেও 190+ রানের ইনিংস খেলছেন। আমি অপেক্ষায় থাকবো টেস্ট ক্রিকেটে আপনার কাছ থেকে আরও 1-2 ডাবল সেঞ্চুরি দেখার, আরও কিছু মাইল ফলক পার করার। কিন্তু মুশফিক, আমি মনে করি যে আপনার যাত্রাটা, আপনিও নিশ্চিত তাই মনে করেন, ওই যে শেষের শুরুটা হলো গতকালকে রাতে এই ঘোষণার ভিতর দিয়ে, সেই শুরুটা সুন্দর হলো। যাই হোক, সব কথা ভুলে যান, সব কথা ভুলে গিয়ে একটা জিনিস মাথায় রাখেন, আমরা আপনাকে ভালোবাসতাম, স্টিল ভালোবাসি, এই ভালোবেসে যাব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা বাংলাদেশকে যা দিচ্ছেন সেটা মোর দ্যান এনাফ। আপনারা একটা স্তর পার করে দিচ্ছেন, এটা কয়জন মানুষ পারে। সেজন্য সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন মুশফিক, বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা।